সারার তুষার, এই যে বিএনপির তরফ থেকে আশ্বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তারা এই আইনগুলো আরো ভালো করে পাশ করবেন, গুমের বিষয়ে যে আইন, মানবাধিকার কমিশন বিষয়ে যে আইন, সেগুলো তারা ঠিকঠাক করে আরো ভেবেচিন্তে পাশ করবেন, সেটার উপর বিরোধী দল আস্থা রাখতে কেন পারছে না? এটা আস্থা রাখতে কেন পারছি না, সহজ উত্তর হচ্ছে ওই সংসদীয় বিশেষ কমিটির যেখানে রিভিউ রিপোর্টটা, প্রত্যেকটা অধ্যাদেশ তারা কেন চাচ্ছে না, সেখানে তারা যে মন্তব্য করেছে এটাই যথেষ্ট, মানে বিশ্বাস না রাখার জন্য। তারা বাইরে বলছে যে আমরা আরও ভালো আইন করব, কিন্তু তাদের আপত্তিগুলো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন ধরেন এই গুম অধ্যাদেশ এবং গুম কমিশন অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুটো কিন্তু এন্ট্যাঙ্গেল, মানে একটা একটার সাথে সম্পর্কিত। এগুলোর ক্ষেত্রে তাদের আপত্তিগুলো কি? গুমের ক্ষেত্রে তারা বলেছেন যে জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করা হলে এটাকে গুম বলা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো তদন্ত বা ব্যবস্থা নিতে গেলে সেটা সরকারের অনুমতি লাগবে। এছাড়া আরও অনেকগুলো আপত্তি তারা দিয়েছেন, যেমন মানবাধিকার কমিশন এটা তো কোনো মন্ত্রণালয়ের অধীন না, তারপরে হচ্ছে এটা তদারকির কোনো ব্যবস্থা নাই বাছাই কমিটিতে, ইত্যাদি তাদের নানা ধরনের আপত্তি। একটা একটা করে যদি ছোটো করে বলি, যেমন মানবাধিকার কমিশন মন্ত্রণালয়ের অধীন হবে কেন? দুদক কি কোনো মন্ত্রণালয়ের অধীনে? কিংবা নির্বাচন কমিশন কি কোনো মন্ত্রণালয়ের অধীনে? আমাদের মহা হিসাব নিরীক্ষকের অফিস সেটা কি কোনো মন্ত্রণালয়ের অধীনে? তাহলে আপনি মানবাধিকার কমিশনকে যদি মন্ত্রণালয়ের অধীনে নেন, তাহলে তো এটা মিজানুর রহমান কমিশন হবে। এটার সাংবিধানিক এবং স্বাধীন প্রতিষ্ঠানই থাকা দরকার। তারা আরও ধরেন বলেছেন যে তদারকি ব্যবস্থা নেই, অথচ 4 স্তরের তদারকি ব্যবস্থা, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক এবং নাগরিক সমাজ, এই 4 স্তরের একটা, মানে এখানে মানবাধিকার কমিশন কোনো তাদের এখতিয়ারের বাইরে কিছু করছে কিনা সেটা মানে দেখার জন্য, তদারকি করার জন্য ব্যবস্থা আছে। আপনি সর্বোচ্চ বলতে পারেন যে আমি আরেকটা লেয়ারের চাই, যে একটা সংসদীয় কমিটির কাছে তাদেরকে প্রতিবেদন দিতে হবে, এটা আপনি বলতে পারেন, কিন্তু মন্ত্রণালয়ের অধীনে কেন দেখতে চান? তারপর ধরেন তারা বাছাই কমিটিতে রাষ্ট্রপতি মনোনীত 2জন সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তারপর হচ্ছে আপনার সরকারি দলের সংসদ সদস্য, তার মানে 4 জন, রাষ্ট্রপতি মনোনীত 2জন, মানে তারা নির্বাহী বিভাগের লোকই হবে আসলে, মন্ত্রিপরিষদ সচিব এবং আপনার সরকারি দলের একজন সদস্য, তার মানে 8 জনের বাছাই কমিটিতে আপনি 4 জন কিন্তু সরকারি দলের, আপনার আরও লাগবে কেন? এর বাইরেও যেটা সবচেয়ে ভয়াবহ, সেটা হচ্ছে আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে অসত্য তথ্য জাতিকে দিয়েছেন সেটা। তারা বলেছেন যে আইসিটি অ্যাক্ট আছে, আমাদের আর এই গুম কমিশন দরকার নেই। এটা কিন্তু একই কথা কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন। যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এই ধরনের ভুল তথ্য দেওয়ার পরে তাদেরকে পাবলিক অফিস ছাড়তে হতো। কারণ এখানে একজন আইনজীবী আছেন, তিনি আমাকে সূত্র দেবেন, আপনি নিজেও আইনজীবী। ফৌজদারি অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ কি, মানে এটা তো কোনো সংঘর্ষ নাই, মানে দুই জিনিস। মানবতা বিরোধী অপরাধ দিয়ে তো আপনি ধরেন আজকে একটা সিঙ্গেল কোনো যদি গুমের ঘটনা ঘটে, একটা বিচ্ছিন্ন কোনো গুমের ঘটনা ঘটে, সেটা কি আপনি মানবতা বিরোধী অপরাধ দিয়ে মানে সেটা বিচার করতে পারবেন? পারবেন না। তাহলে কি আমরা 500 গুম পর্যন্ত অপেক্ষা করব? মানবতা বিরোধী অপরাধটা আছে হচ্ছে সিস্টেমেটিক গুম, সেটাকে ডিল করার জন্য, কিন্তু একটা সিঙ্গেল গুম আমরা কিভাবে মানে সুরাহা করবো? সেজন্যই গুম অধ্যাদেশের প্রশ্ন আসছে। এখন এটা 30 বছর কোর্টে প্র্যাকটিস করা আইনমন্ত্রী জানবেন না? তো খুবই হতাশাজনক ব্যাপার। এছাড়াও তিনি আরেকটা কথা বলেছেন যে সর্বোচ্চ সাজার প্রশ্নে তিনি কিন্তু হবস, লক, রুশো পড়তে বলছেন, অথচ তিনি এই অধ্যাদেশটা পড়ে দেখেন নাই। এখানে 4-1 এবং 4-2 মধ্যে পরিষ্কার বলা আছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে শুরু করে 10 বছর, মানে 10 বছর কারাদণ্ড পর্যন্ত দেয়া আছে, মানে বিভিন্ন রেঞ্জের শাস্তির কথা বলা আছে। তাহলে উনি এই সহজ জিনিসটা সংসদে, এবং আমি এটাও অবাক হয়েছি বিরোধী দলের কেউ এটা কাউন্টার করে নাই, তারা এটা দেখে নাই কেন আমি ঠিক জানি না। এটা খুব একেবারে ঢুকলেই এই জিনিসটা প্রথমে চোখে পড়ে, কিন্তু তারা এটা আইনমন্ত্রীকে তখন বলতে পারে নাই। আরেকটা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ক্ষতিপূরণ, মামলা দায়েরের ক্ষমতা, তদন্তের সময়সীমা, এগুলোর ব্যাপারে তিনি অনুচ্ছেদ 28 মধ্যে কিন্তু বলে দেওয়া আছে, এই গুম অধ্যাদেশে অনুচ্ছেদ 28 বলে দেওয়া আছে যে যেটা মানবতা বিরোধী অপরাধ, যদি সিস্টেমেটিক কোনো গুম হয় সেটা মানবতা বিরোধী অপরাধেই যাবে, মানে এটা এই জিনিসটা এখানেই বলে দেওয়া আছে। তাহলে এই অধ্যাদেশটা পড়লেই তো আপনি বুঝতেন যে এটা এই মানবতা বিরোধী অপরাধের আইন এবং এই গুম অধ্যাদেশ একটার সাথে সাংঘর্ষিক না, এটা একটা পরিপূরক। এই সামান্য তথ্যটা তিনি জাতিকে বিভ্রান্ত করলেন, এবং আমি আসলে মনে করি যে এরপরে তিনি তার সব, মানে ওই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। জি।